সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এটি নিউজের নিউজ আওয়ার এক্সট্রা। আমরা জানি আজকে হাওরের আনন্দ এই বিষয়ে নিয়ে কথা বলবো। হাওরের আনন্দ কেন? আমরা এটি নিউজে এবার ঈদের যে আয়োজন সেখানে রেখেছি হাওরকে। হাওর কেন সেটাও আমরা নিশ্চয়ই জানি। এবছর মার্চ এবং এপ্রিলে যে অকাল বৃষ্টি এবং সেই বৃষ্টি এবং পাহাড়ি ঢলে হাওরের মানুষেরা, হাওরের কৃষকেরা তাদের যে ফসল সেই ফসল ঘরে তুলতে পারেনি এবং তাদের ভাষায় তারা বলছে যে জলে পোড়া হাওর, মানে অকাল বর্ষায় হাওরের সর্বস্ব হারানোটাকে তারা একেবারে সর্বস্ব পুড়ে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন। সেরকম জায়গায় আমরা অনেকদিন সংবাদকর্মীরা নানা রকমের খবর প্রতিবেদন করেছি। অনেকেই বলছি হাওরের কান্না, হাওরের কান্না। এবারকার হাওরের মানুষ কিভাবে ঈদ করবেন সেটা নিয়েও বিভিন্ন গণমাধ্যমে আমরা খবর দেখছি। আমরা আসলে হাওরে দেখার চেষ্টা করেছি হাওরের মানুষ তারা ঘুরে দাঁড়িয়েছেন নাকি সেই কান্না এখনও তাদেরকে ম্রিয়মাণ করে রেখেছে। যেটা দেখতে গিয়ে আমাদের অন্যরকম একটা অনুভূতি। আমরা বরং তাদেরকে আনন্দ দিতে নয়, আমরা আনন্দ নিতে গিয়েছি। ঘুরে দাঁড়ানোর যে আনন্দ, যে সাহস, বাংলাদেশের মানুষের যে শাশ্বত যে শক্তি, সেই শক্তি ছিটেফোঁটা আমরা একটু ভাগ করে নেবার জন্যই গিয়েছি হাওরে, নাম দিয়েছি হাওরের আনন্দ। আমরা হাওরের আনন্দের এই আয়োজনে যাদেরকে পেয়েছি কথা বলবার জন্যে, আমাদের সঙ্গে আছেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। আমরা কথা সাহিত্যিক সেলিনা হোসেনকে পেয়েছি। থাকছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার। আমরা তাহিরপুর থেকে সরাসরি সংযুক্ত হয়েছি তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে। তাহিরপুরের অন্যান্য অনেক কৃষক আছেন কামরুজ্জামান কামরুলের সামনে, অনেকে হয়তো কথা বলবেন এই অনুষ্ঠানের কোনো এক পর্যায়ে। দর্শক আপনারাও আছেন। আমরা বলছিলাম হাওরের আনন্দ। আমরা এই গত কদিন ধরে যা দেখছিলাম, দেখাচ্ছিলাম যে হাওর কেমন, উপর থেকে যে অসম্ভব সুন্দর যেসব ছবি এবং গানের কিছু সুর, তাতে আসলেই আপনি হাওর নিয়ে কি ভেবেছেন, ঘুরে দাঁড়ানোর শক্তি ছিটেফোঁটা আপনাদেরকে আলোড়িত করেছে কিনা, সেসব বিষয় নিয়ে নিশ্চয়ই আমাদেরকে ফোন করবেন, ফোনে আপনাদের অনুভূতি জানাবেন। আজকে যেহেতু ঈদের আগের দিনের অনুষ্ঠান, আমরা একটু আগাম খবরের মতন করে জানিয়ে দিচ্ছি যে আগামী 3 দিন হাওরের আনন্দ নামে ঠিক এই সময় 9টা থেকে রাত 11টা অবধি যে আয়োজন রেখেছি, সেখানে কি থাকছে তার একটু ছোট্ট অংশ দিয়ে শুরু করছে, তারপরে কথায় যাব। আমরা গান শুনবো আব্দুল করিমের। জাতের বিচার নাই গো, জলে যাইও না গোরাই। আজ খালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই, ও জলে যাইও না গোরাই। আজ কালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই। আজ কালি আর জলে বিচার নাই গো, জলে যাইও না গোরাই। আজ খালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই, ও জলে যাইও না গোরাই। আজ খালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই। বঙ্গি হরি দাঁড়ায়াছন বিনোদ খানায়, বিনোদ খানায়। ওরে বঙ্গি হরি দাঁড়ায়াছন বিনোদ খানায়, বিনোদ খানায়। জৈবত নারী দেখলে পরে, জৈবত নারী দেখলে পরে আর
খালি আর জ্বলে যাওয়ার জাতের বিচার নাই, ও জ্বলে যাইও না গোরাই, আজ খালি আর জ্বলে যাওয়ার জাতের বিচার নাই। রাধা রমনের গান শুনছিলাম শিপ্রার কণ্ঠে। আমরা আগামী 3 দিন এই আয়োজনে কি কি দেখব তার চিটেফোঁটা একটু একটু এই আজকের এই অনুষ্ঠানে দেখাবো। সুনামগঞ্জের মানুষ অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আজ কালিয়ার জলে যাইবার জাতের বিচার নাই, রাধা রমনের এই গান। হাওর আমরা বললাম যে হাওর পুড়েছে, মানে জলেও পুড়েছে, সর্বস্ব হারিয়েও পুড়েছে। তারপরে যখন নাকি শিপ্রারা এরকম গান করে, এত আনন্দ করে, হাওড়ের মানুষ হিসেবে, সুনামগঞ্জের মানুষ হিসেবে কি একটু বলবেন এত শক্তি এত আনন্দ আপনারা কোথায় কিভাবে পান? ধন্যবাদ। পিতৃপুরুষের ভিটা, আমাদের হাজার বছর আমাদের পূর্বপুরুষরা এখানে বাস করেছেন, এই পানির মধ্যে বাস করেছেন, পানির মধ্যে বড়। আমি নিজেও ওখানে জন্ম আমার, এবং ওখানে আমি বড় হয়েছি। জীবনের প্রথম 12-13 বছর আমি হাওড়ের বাইরে কিছুই দেখি নাই। সুতরাং কি বলবো, এটা আমাদের জীবনের সঙ্গে একদম পুরোপুরি। যে গান দিয়ে আপনি শুরু করলেন রাধা রমন, যে মিষ্টি গান, তার বাড়ি আমার বাড়ি থেকে কাছে, জগন্নাথপুর উপজেলায়, আমার নির্বাচনী এলাকার মধ্যে পাশে। এছাড়া আরও যে আমাদের বাউলের সম্রাটরা আছেন, হাসান রাজা, শাহ আব্দুল করিম, এরা সবাই। হাওরের ঢেউ, উতাল পাতাল হাওয়া, বাতাস, এই যে বিরাট একটা খোলা প্রান্তর, শীতকালে বর্ষাকালে মাইলের পর মাইল হাওর একটা একটা উদাস মনোভাবের সৃষ্টি করে। এবং সেখানে মানুষের মধ্যে অভাব অনটন থাকলেও এই বোধহয় এই যে যে একটা জীবনের যে একটা মৌলিক রূপ, এইটা মানুষকে আচ্ছন্ন করে রাখে। সুতরাং আনন্দ এটা মিশ্রিত একটা ব্যাপার, কিন্তু ওইটাই আমাদের বাড়ি, ওইটাই আমাদের জীবন। আমি শুনবো। আমরা যখন এই আয়োজনটি নিয়ে পরিকল্পনা করছিলাম, কথা বলছিলাম, এবং এটির পুরো শুটিংটি করার পরেও যখন নাকি আমরা একটু একটু করে দেখাচ্ছি, তখন অনেকেই বলেছেন যে আমরা একটু ভয়ে থাকি যে যখন এই কয়দিন আগে এরকম একটি ঘটনা ঘটলো, সেখানে গান বাজনা ইত্যাদি তাদেরকে এভাবে দেখানোটা সেটা কতখানি যৌক্তিক, এটা কি জোর করে আরোপ করে দেখাচ্ছি কিনা। আমাদের সঙ্গে তাহিরপুর উপজেলা চেয়ারম্যান আছেন, তিনি সরাসরি আমাদের এই অনুষ্ঠান এটার মধ্যে তিনি কোনো কথা বলেননি, কিন্তু পুরোটা তার নিরাপত্তার দায়িত্ব দেওয়া থেকে শুরু করে নানান সাপোর্টে উনি ছিলেন, এবং ফিডব্যাকটাও উনি হয়তো পেয়েছেন। আমরা আমাদের এটি নিউজ টিম, লম্বা সময় ধরে রিসার্চ টিম, তারপরে আমাদের আরও অগ্রবর্তী একটি দল, তারপরে আমাদের শুটিং দল যখন ছিল, আপনি আপনার মানুষের কাছ থেকে কীরকম ফিডব্যাক পেয়েছেন কামরুজ্জামান কামরুল? ধন্যবাদ দিদি আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজকে, কারণ এটিএন নিউজের মাধ্যমে আমি সারা দেশের জন্য ঈদ মোবারক জানাচ্ছি। আর আপনি যে কথাটা বলছেন দিদি, আমাদের মানুষজন আসলেই মানে ওই যে আগামীকালকের জন্য আপনাদের এই প্রোগ্রাম দেখার জন্য সারা তাহিরপুরের মানুষ অপেক্ষায় আছে, এবং কন্টিনিউ আগামী 3 দিন আপনাদের এই প্রোগ্রামকে দেখার জন্য আমার মনে হচ্ছে ওইটাই আমাদের একটা ঈদের আনন্দ হিসাবে পরিণত হয়েছে। কারণ প্রত্যেকটা মানুষের মুখে মুখে আগামীকালকে আপনাদের ওই এটিএন নিউজে আমাদের তাহিরপুরকে দেখাবে, আমাদের তাহিরপুরের শিল্পীদেরকে দেখাবে, সুনামগঞ্জ জেলার শিল্পীদেরকে দেখাবে। এটা আসলে আমাদের জন্য অনেক আনন্দের একটা বিষয় হয়েছে। সেজন্য আমি আসলে এটিএন নিউজকে এবং স্পেশালি আমার দিদিকে ধন্যবাদ জানাতে চাই। এই কারণেই এই হাওরের দুর্যোগের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের এই হাওরবাসীর পাশে ছিলেন, আপনারা সহ সকল মিডিয়া আমাদের পাশে ছিল। স্পেশালি আপনি শুরু থেকে এই পর্যন্ত আছেন, আর আপনাদের এই নিউজের কারণেই, ধারাবাহিকতার কারণেই আজকে আমাদের এখানে আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি। এবং আজকের যে মানুষজন এই আনন্দটুকু সামনে নিয়ে কিন্তু বসে আছে। এটা যদিও বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আসলে আমাদের এখনকার সময়ে কোনো মানুষজন এই যে কাপড় চোপড় কিনবে কিংবা ঈদ আনন্দ করবে এরকম তেমন কিছু নেই আমাদের তাহিরপুরে। কিন্তু তারপরেও একটা আনন্দ, কালকে দেখবেন সকল মানুষ, আমি যা বুঝছি, আমি তো আসলে সাধারণ মানুষের সাথে আমার খুব বেশি রিলেটেড, সকল মানুষ আমাকে বলে এবং কালকে কটার সময় দেখবে, তাতে মনে হচ্ছে সারা টিভির সামনেই কালকে সারাদিন মানুষজন অপেক্ষা করবে ওই দুর্যোগের সময় পাশে থাকার কথা সেটা বললেন। আমি কামরুজ্জামান কামরুল, আমাদের এই আপনি জানেন আজকের আয়োজনটি অনেক লম্বা, এবং আপনার কাছে কিছু সমস্যা নিয়েও আমরা শুনবো। আমি শাহ আলম সারোয়ার, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা একটু সে কি থাকি যখন নাকি এরকম একটি ডিজাস্টার হয়, তখন সেখানে গিয়ে তাদের পাশে এরকম একটি ঈদের আনন্দ, খুব
রং, অনেক কিছু, অনেক মিউজিক ইত্যাদি, সেখানে আমরা শহরের মানুষরা একটু সংকুচিত থাকি। তারপরে যখন নাকি আমরাই একটা লাইন আমরা বারবারই বলেছি, আপনিও এটা আমাদেরকে পার্সু করেছেন, যে কষ্ট বুকে চেপে যে ঘুরে দাঁড়ানোর যে শক্তি, সেটাকেই আমরা যে হাইলাইট করতে চেয়েছি সেটা যেন উঠে আসে। আপনার কি মনে হয়? মুন্নি শাহ যখন প্রথম আমাকে বললেন যে আমরা এরকম একটা অনুষ্ঠান করেছি এবং আমরা এতদিন হাওড়ে ছিলাম এবং মানুষের আনন্দটাকে অংশগ্রহণ করেছি, তো আপনারা এটার সঙ্গে সংযুক্ত থাকবেন কিনা, তখন আমার মনে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। প্রথম হলো, কিছুদিন আগে আমাদের হাওড়ে একটা বিরাট বিপর্যয় ঘটেছে এবং এটা নিয়ে মানুষের প্রচুর কষ্ট হয়েছে এবং এটা আমাদের পত্রপত্রিকায় এসেছে, সব কিছু আমরা মানে জানার চেষ্টা করেছি। সেখানে অনেক দুর্নীতির কথা এসেছে, দীর্ঘদিনের অবহেলার কথা এসেছে, অনেক কিছু এসেছে। তো আমার কাছে তখন মনে হয়েছে যে প্রথাগত সমাজ তত্ত্ববিদ যারা আছেন তারা ভাববেন যে এই ধরনের একটি প্রতিক্রিয়াশীল কর্মকাণ্ড কী করে এটিএন নিউজ করতে পারে, যে যেখানে সবাই কান্নায় নিমজ্জিত এবং যেখানে সবাই অনাচারের বিরুদ্ধে সোচ্চার, সেখানে একটা আনন্দ খোঁজার কি বিষয় আছে। এটা আমাকে একটুখানি দ্বিধান্বিত করেছে। কিন্তু পরবর্তী পর্যায়ে আমি আবার আরেকটা দিকে তাকালাম, সেটা হলো, আমি একটা কথা সবসময় মনে রাখি, সেটা হলো বাঙালির ইতিহাসের যে মানে সবচেয়ে প্রথম যিনি অনেক পুরোপুরি লিখেছিলেন, নিহার রঞ্জন রায়, উনি বলেছিলেন যে বাঙালিরা হলো বেতস লতার মতো, ঝড় আসলে নুইয়ে পড়ে, ঝড়ের পর আবার জেগে ওঠে। এটা আমরা 71 থেকে শুরু করে, 75 থেকে শুরু করে, 74 থেকে শুরু করে আমাদের জাতির জীবনের যে সমস্ত ক্রান্তি লগ্নগুলো ছিল সব জায়গায় আমরা এটা দেখেছি, যে মানুষ নুইয়ে পড়ে কিন্তু আবার ঠিকই তার একটা অন্তর্গত শক্তির মাধ্যমে দাঁড়িয়ে যায়। তাই আমি ভাবলাম যে সেই ধরনের একটা দাঁড়ানোর সঙ্গে থাকা তো ভালো। আরেকটা বিষয় যেটা মনে হয় সেটা হলো, আমাদের বাঙালির মানুষের যে সহজাত জীবনযাপন, আমাদের যে প্রথাগত জীবনযাপন, আমাদের যে গ্রামীণ পরিবেশের জীবনযাপন, এর একটা বিরাট অংশ জুড়েই থাকে না পাওয়ার বেদনা, এর একটা বিরাট অংশ জুড়েই থাকে বঞ্চনার বেদনা, এর একটা বিরাট অংশ জুড়েই থাকে যে আমরা আরও কিছু পেলে বোধহয় ভালো হতো। কিন্তু তারপরেও এই জীবনের সঙ্গে এটাকে কি করে যেন মানুষ সন্নিবিষ্ট করে খুব অদ্ভুতভাবে তার মধ্য থেকে একটা বাঁচার শক্তি পায়। সেখান থেকে মানুষ হাসে, সেখান থেকে মানুষ গান গায়, সেখান থেকে মানুষ প্রতিরোধের শক্তি তৈরি করে, সেখান থেকে প্রতিবাদের শক্তি তৈরি করে, সেখান থেকে জেগে ওঠে। তো এই ধরনের একটা সামাজিক পটভূমি যখন আমার মাথায় আসলো, তখন আমি ভাবলাম যে এই ধরনের একটা অনুষ্ঠানের সঙ্গে বোধহয় থাকা যায়। এবং সেই কথা মনে করেই এই আমাদের হাওড়ের মানুষের যে আনন্দ, মানে আনন্দকে নিয়ে আসার জন্য এটিএন নিউজ যে কাজ করেছে সেটার সঙ্গে থাকার চেষ্টা করেছে। অনেক ধন্যবাদ শাহ আলম স্যার। আমাদেরকে এভাবে উৎসাহ অনুপ্রেরণা না দিলে এরকম একটি কাজ বোধহয় আমাদের করা সম্ভব হতো না। আমরা যেটা চেষ্টা করেছি যে হাওড়টা কেমন, অনেকেই আসলে আমরা বসে এখানে রিপোর্ট করি, টক শো করি, হাওড়টা কেমন, হাওড়ের শক্তিটা কেমন, অথবা দেখতেই বা কেমন, সেটা অনেকেরই ধারণার মধ্যে নাই। খুব খণ্ডিত চিত্র আমরা দেখি, যখন নাকি হাওড়টা ডুবলো তখন ধান, পচা ধান তুলছে অথবা কেউ কান্নাকাটি করছে, ওইটুকুই কিন্তু সব ছবি কিনা। সেই জন্য একটু অন্যভাবে ছবিটি দেখাবার চেষ্টা করেছি, এরকম ইউনিক ব্যাপার আর আছে কিনা। আমি সেলিনা হোসেনের কাছে যাব, তার আগে সেলিনা হোসেনকে একটু শ্রদ্ধা জানাতে চাই, একটু অন্যভাবেই শ্রদ্ধা জানাতে চাই। হাওড় নিয়ে কাজ করতে গেলে অনেক সময় অনেকের কথাই মাথায় ছিল, যারা এরকম মানবিক যেই ক্ষমতা মানুষের, এবং মানবিক ক্ষমতাকে তারা গীতলভাবে যারা উপস্থাপন করতে পারেন, সেই মানুষগুলো হলো আমাদের হাওড়ের মানুষরা। তো সেখানে সেলিনা হোসেনকে আমরা বারবারই মনে করেছি, একটু অন্যভাবে শ্রদ্ধাও জানিয়েছি। দেখিয়ে আমি সেলিনা হোসেনের কথা শুনবো।
ঈদের আনন্দ। হাওড় থেকে এই আনন্দ নেবার জন্যে আমরা এসেছি এবং আজকের যে আনন্দ আপনারা জানেন যে আজকের এই অনুষ্ঠানটি আমরা শেষ করব ধামাইল গান দিয়ে। এই এলাকার একটি ঐতিহ্যবাহী এই পরিবেশনা ধামাইল গান, এবং এই ধামাইল গান তারা বিয়ের সময়ে পরিবেশন করে। এটি নিউজের আজকের এই যে পরিবেশনাটি হচ্ছে এখানে কানুকে আমরা সকলেই চিনি, যে আনসাং স্টারসে গত বছর তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং গান গাইতে গিয়ে তার একটা ইচ্ছের কথা বলেছিলেন যে তার মা, যিনি প্রায় 3000 বিয়ের অনুষ্ঠানে গান করেছেন, সেই মা যার কাছ থেকে কানু গান শিখেছেন এবং এখন একটু জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে, সেই কানু চেয়েছিলেন যে অন্তত তার মায়ের গানটা যেন একবার আমরা একটু শোনাই। আমাদের একজন খুবই শ্রদ্ধেয় মানুষ সেলিনা হোসেন কানুর এই গান, কানুর কথা সেটি শুনে আমাদেরকে ফোন করেছেন। কানুকে নিয়ে যেন সারা রাত গানের আয়োজন করি এবং কানুর মাকে নিয়ে যেন ধামাইল গানের একটা উৎসব বা আয়োজন যেন করি এবং সেলিনা হোসেন যেন থাকেন, এরকম একটি ইচ্ছা পোষণ করেছিলেন। সেলিনা হোসেন 71-এ পা দিয়েছেন। তার এই অনন্য 71, বাংলাদেশের 71, গৌরব, এরকম একটি গৌরবময় সংখ্যা, গৌরবময় জন্মদিনে আমাদের কথা সাহিত্যিক সেলিনা হোসেনের প্রতি শ্রদ্ধা এবং হাওড়ের আনন্দ আমরা তুলতে এসেছি। আজকে তাকে এই ধামাইল গানটি আমরা উপহার দিচ্ছি 71 উপলক্ষে। আমাদের আগামীকাল আরও ঈদের আনন্দ, হাওড়ের আনন্দ নিয়ে আবারও হাজির হচ্ছি। নিশ্চয়ই আমাদের ছেড়ে যাবেন না, আমাদের এই অনন্য আয়োজন ছেড়ে যাবেন না। আমরা একটু সেলিনা হোসেনের কথা শুনতে চাই। আপনার একটা ইচ্ছা ছিল, আপনি ফোন করেছিলেন আমাকে। হ্যাঁ, আমার মনে আছে অনুষ্ঠানটির কথা, এবং খুবই চমৎকার একটি অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানটি দেখার পরে আমার মনে হয়েছিল হাওড়ের মানুষ, তাদের জীবনযাত্রা, তাদের বেঁচে থাকা, তাদের সাহস, তাদের নান্দনিক চেতনা, তাদের বিনোদন, তাদের সব কিছুর ভেতরে জীবন পরিচর্যার যে একটি বিশাল দিক আছে, সেটি হাওড়ের মতো স্রোতমুখর, উর্মিমুখর। আমার মনে আছে 1990 সালে আমি, তখন সেই সময়ে সরকার বাংলাদেশের মেয়ে শিশু দশক ঘোষণা করেছিল এবং তখন ইউনিসেফ আমাকে একটি বই লেখার জন্য, মেয়ে শিশুদের উপর বই লেখার জন্য দায়িত্ব দিয়ে ডেকেছিল। তখন আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে ঢাকা শহরে বসে ঢাকার মেয়েরা কী করছে, ওই শিশুরা, আমি সেটা চাই না, আমি দুর্গম এলাকায় যেতে চাই, দুর্গত এলাকায় যেতে চাই। তারা আমাকে 3টা এলাকায় যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। একটি ছিল হাওড় এলাকা। তো আমি নির্বাচন করেছিলাম কিশোরগঞ্জের হাওড় এলাকা, কারণ বাংলা একাডেমিতে আমি চাকরি করতাম। আমাদের এক কলিগ ছিলেন, তার বাড়ি ছিল কিশোরগঞ্জ। আমি তার সহযোগিতা নিয়ে সেই এলাকায় গিয়েছিলাম। আজকে যখন এই ধামাইল গানটা শুনেছি এবং সেই দিন যখন কানুর গান শুনেছি, তখন আমার সেই সময়ে যে হাওড়ের রূপ দেখে এসেছি আমি। ধান ক্ষেত বলতে কিছু নেই, সমস্ত পানি, এবং আমার মনে হচ্ছিল বঙ্গোপসাগরের একটি ছোট জায়গা এই হাওড়, এমন স্রোতের মতো। আমরা একটা স্পিড বোট ভাড়া করে সেই সময়ে সমস্ত হাওড় এলাকায় ঘুরেছিলাম। আমার মনে আছে একটি জায়গার কথা সেই সময়ে, যে এখন যেটা বিথঙ্গল উপজেলা, আর সেখানে একটা জায়গা আছে বানিয়াচং, আপনি চিনেন, একটু আগে আপনার সঙ্গে আমি কথা, বিথঙ্গল আখড়া, হবিগঞ্জ জেলায়। তখন আমি সেই আখড়ায় গিয়েছিলাম। সেটা একটা বাউলদের আখড়া, বিশাল একটি বিল্ডিং, লাল রঙের একটি বিল্ডিং, এত বড় যে ঢাকা শহরেও অনেক সময় আমি মনে হয় যে এটা অনেক জায়গা জুড়ে করা, এমন যে ঢাকা শহরেও এরকম একটা বাউলদের আখড়া নেই। সেখানে যাওয়ার পরে তারা অনেক কথা বলল, গান শোনালো, কিছু বাউল আছে, এবং সেইখানে বসে হাওড়ের যে আনন্দ সেদিন উপভোগ করেছিলাম, তারপরে কানুর গান শুনে যে উপভোগ করেছিলাম, তখন আমার মনে হয়েছিল আজকে যে এটিএন নিউজ যে অনুষ্ঠানটি সাজিয়েছে হাওড়ের আনন্দ বলে, আমার মনে হয় হাওড়বাসীর আনন্দ, দুর্যোগ প্রতিরোধ মোকাবেলা করেও তারা সমস্ত কিছু মোকাবেলা করে মুখোপক্ষী হয়ে জীবনের বিপরীতে যা কিছু আছে তার বিরুদ্ধে দাঁড়াবার যে অলৌকিক শক্তি নিয়ে তাদের সঙ্গীত। আমাদের একটু আগে যে আমাদের মাননীয় মন্ত্রী যেটা বললেন, তিনি বললেন যে আমার চারপাশের এলাকায় রাধারমন, তারপরে হাসন রাজা এবং শাহ আব্দুল করিম, 3জন এই যে আমাদের গানের মানুষ, এই 3জন যে আমাদের কিংবদন্তির গানের মানুষ, এই 3জনও কিন্তু এই হাওড় অঞ্চলের। তার মানে আমি মনে করি যে হাওড়ের প্রকৃতির ভিতর আনন্দের যে স্রোতটা আছে,
জীবনের বিপরীতে অনেক কিছু মানুষকে মোকাবেলা করতে হয়, আমরাও করি। বিশাল ভূমিকম্প অনেক সময় অনেক বড় ধ্বংস করে। এবছরে হাওরের যে ধ্বংসটা হয়েছে, যে পানির স্রোত এসে নষ্ট করেছে জীবনের অনেক অর্ধেকেরও বেশি কিছু, তারপরও মানুষ মোকাবেলা করছে, সহযোগিতা পেয়েছে, ঘুরে দাঁড়াচ্ছে। এবং তার বিপরীতে আনন্দের এই চিত্রটা, আমি বিপরীত বলবো না, আমি বলবো আনন্দের, হাওরের এই আনন্দের দৃশ্য যেটা এটিএন নিউজ তাদেরকে উজ্জীবিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য রেকর্ড করে এনেছে। সেই সব কিছুর ভেতর থেকে আমরা জীবনের সেই সত্যকে খুঁজব, যেই সত্যের ভেতর আজকে শিবরাজ কাছে যে গানটি শুনলাম বা কানুর মায়ের কাছে যে গানটি শুনলাম, তা আমাদের জীবন সত্য, বেঁচে থাকার সত্য। এই সত্য নিয়েই আমরা আমাদের দুর্যোগকে মোকাবেলা করব। আমরা দুর্যোগ মোকাবেলার সময় অনেক সময় বলি যে কর্মসংস্থানের কথা, বিকল্প কর্মসংস্থানের কথা। এবার যখন হাওড়ে এরকম বিপর্যয়টি হলো, মাছ এবং ধান, তার বাইরে আসলে হাওড়বাসীর কাজ করার তেমন কোনো সুযোগ নেই। অবকাঠামোর অবস্থাও আমরা নিশ্চয়ই জানি। মাননীয় অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী আছেন আমাদের সঙ্গে। হাওড়ের সঙ্গে ঢাকার যে দূরত্ব, সেখানে মাঝখানে দুটি ব্রিজ হয়েছে, তাও মাত্র 2 বছর। এখনও কিন্তু আমাদের যারা ট্যুরিস্টরা অনেক খুব একটা যাওয়া আসা শুরু করেননি অথবা জানেনও না। আমি একটু শাহ আলম সারোয়ার আপনার কাছে একটু জানতে চাই, হাওড়ের যে ছবি এবং এই ছবি থেকে আমরা কোনো সম্ভাবনা দেখছি কিনা। আমরা এরিয়াল শট কিছু দেখিয়েছি, নৌকায় ভাষার যেই একটা সহজ প্রাপ্যতা দেখেছি, তার সঙ্গে প্রকৃতির সঙ্গে মানুষের গান। তাদের কিন্তু সকলেই গান করে। যতগুলো ছোটোখাটো নৌকা আমাদের শটে দেখা গেছে, প্রত্যেকেই জোরে জোরে এরকম গান করছে। শাহ আব্দুল করিম আমাদের লেজেন্ড, আমাদের দূরবীন শাহ, সেখানকার হাসন রাজা বা রাধারমন, সকলেই এইসব গান করেন। এই নেচার এবং মানুষ এবং সারল্য, সেগুলো নিয়ে কি কোনো আমাদের অন্যরকম কোনো পর্যটনের ভাবনা হয় কিনা, ডিফারেন্ট কর্মসংস্থানের সুযোগ হয় কিনা? আমাকে জিজ্ঞেস করছেন তো? আচ্ছা, আমি আসলে এই আপনাদের এই প্রোমোটা দেখার পরে আমি হঠাৎ করে বললাম যে আমার একবার সুইজারল্যান্ডের লেক কোমোতে যাওয়ার সুযোগ হয়েছিল। তো ওটা কি একটা লেক, এবং অনেক দূর পর্যন্ত আপনার নৌকায় করে যাওয়া যায়। তার পাড়ে পৃথিবীর বিখ্যাত লোকেরা এসে বাড়িঘর বেঁধে থাকে এবং এগুলোর বিলিয়ন ডলার এগুলোর দাম হয়। তো আমাদের দেশে এই ধরনের যে একেবারে প্রকৃতির কোলে এরকম সুন্দর জিনিস আছে, যেখানে আপনি গেলে প্রকৃতির একটা কি বলবো নিষ্কলুষ একটা আনন্দ উপভোগ করার একটা বিষয় আছে। ওখানে ধরেন এত বড় একটা মিঠা পানির একটা আধার, এটা কিন্তু কোথাও সেভাবে দেখা যায় না। আমি শুনেছি যে বর্ষায় হাওড় অনেক প্রমত্তা হয়ে ওঠে, সেখানেও ওইটার একটা আরেকটা রূপ দেখা যায়। এই বিষয়গুলোকে হয়তো আমরা আরো অনেক বেশি করে যদি চেষ্টা করি যে আমাদের এখনকার শহুরে জীবনের যে ধরনের মানে ঝড় ঝঞ্ঝা কিংবা স্ট্রেস হয়, এই থেকে বেরিয়ে গিয়ে যে কোনো প্রকৃতির কাছে যাওয়ার কিন্তু এটা একটা বিরাট সুযোগ সৃষ্টি করতে পারে। এবং এই বিষয়গুলো নিয়ে যদি পরিকল্পিতভাবে কাজ করা যায়, কিন্তু অপরিকল্পিতভাবে কাজ করলে ওখানে কিন্তু ওদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে যাবে, ওই ট্যুরিজমের কোনো কিছু হবে না। কিন্তু যদি পরিকল্পিতভাবে কাজ করা যায়, আমার কাছে মনে হয় যে এটা একটা অপার সম্ভাবনা সৃষ্টি করতে পারে এই দেশের মানুষের, ভ্রমণ পিয়াসু মানুষের জন্য। জি, 2 রকমের হাওরে 2 রকমের রূপ আমরা দেখি। মানে জলের সাগরের মতো, আসলে সাগর থেকে বোধহয় ওনারা সায়র বা হাওর ওভাবে বলেন। আর তারপরে সবুজের সাগর, 6 মাস এরকম পানি থাকে, আর 6 মাস একেবারে সবুজ। কত রকমের সবুজ আমরা দেখতে চাই, সব ধরনের সবুজই বোধহয় অবারিত এই মাঠ। আর হাওরের হিসেব অনুযায়ী এবার আমরা শুধু সুনামগঞ্জের কয়েকটি হাওর, 3-4টি হাওরে যে পরিমাণ ধান হয়, বাংলাদেশের সকল মানুষকে অন্তত 3 দিন 3.5 দিন পেট পুরে খাওয়ানোর মতন ধান হয় শুধুমাত্র সুনামগঞ্জ এবং তার আশেপাশে 2টি হাওরে যে পরিমাণ ধান হয়। তার বাইরে আমরা নেত্রকোনা বা কিশোরগঞ্জ এবং এর আশপাশের হাওরগুলোর কথা তো জানি। অপার সম্ভাবনার কথা বলেছেন পরিকল্পিতভাবে আমাদের অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী। এই পরিকল্পনাটি কখনো ভেবেছেন কিনা হাওড়ের মানুষ হিসেবে, সেই হাওড় পাড়ের মানুষ হিসেবে? এই প্রশ্নটি রেখে গেলাম। তাহিরপুর উপজেলা চেয়ারম্যান আছেন, একেবারে জনগণের কাছে থেকে নানান রকমের প্ল্যান করেন। আপনারাও কখনো ভেবেছেন কিনা? দুজনের কাছেই উত্তর নেব একটা ছোট্ট বিরতির পরে। দর্শক থাকুন আমাদের সঙ্গেই।
হাওড়ের আনন্দ আমাদের এটি নিউজের নিউজ আওয়ার এক্সট্রা আজকের শিরোনাম আমরা আগামীকাল ঈদের দিন থেকে পরপর 3 দিন যেই ঈদের বিশেষ আয়োজন রেখেছি তার নাম হাওড়ের আনন্দ। কেন হাওড়ের আনন্দ এবং সেখানে আমরা কি পেয়েছি তার একটু আগাম খবর জানাচ্ছি আজকে নিউজ আওয়ার এক্সট্রায়। সঙ্গে আছেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আছেন কথাসাহিত্যিক সালিনা হোসেন এবং আছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার। আমরা তাহিরপুর থেকে সরাসরি সংযুক্ত হয়েছি। তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সঙ্গে বিরতিতে যাবার আগে প্রশ্ন রেখেছিলাম কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি হতে পারে যেটা শাহ আলম সারোয়ার বললেন, সেখানে অবশ্যই অবকাঠামো এবং আইন শৃঙ্খলা আরও কিছু রিসোর্সের দরকার হতে পারে। আপনি একেবারেই ফিল্ড লেভেলে আপনি এটার সম্ভাবনাটা কি দেখছেন? কি কি সমস্যা আছে, অবকাঠামো আদৌ কি কি দরকার আছে কিনা, কি মানে ভেবেছেন কিনা কিছু? দিদি, আমি আমার এই তাহিরপুর উপজেলার প্রত্যেকটা জায়গায় একটা আমাদের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যে বারিকাটিলা, নীলাদ্রি লেক, টাঙ্গর হাওর। এটা খুব সুন্দর একটা আমাদের পর্যটন এরিয়া আমরা করতে পারি যদি আমরা এখানে সরকার আমাদেরকে দৃষ্টি দেয়। আমি একটা কথা বলছি দিদি, এখানে গত বছর আমি একটা টাঙ্গর জ্যোৎস্না উৎসব করছিলাম। এই জ্যোৎস্না উৎসবের ফলে এখানে আমাদের এখানে প্রতিদিন শত শত পর্যটকরা আসে, কিন্তু আমরা সঠিকভাবে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিতে পারছি না। এখানে আমরা আমাদের হোটেল নেই, রিসোর্ট নেই, কিচ্ছু নেই। ওইগুলো যদি সরকার একটু দৃষ্টি দেয়, আমরা হতে পারি ওই ইয়ের মতো বিশ্বের যে কোনো পর্যটক দেশের চেয়ে আমাদের এই দেশ, আমাদের এই তাহিরপুর দিয়েই আমরা সুনামগঞ্জ জেলাকে আমরা কর্মসংস্থানে পরিণত করতে পারি। কারণ আমার এই তাহিরপুরে এখন মিনিমাম 70 থেকে 80টা নৌকা প্রতিদিন পর্যটক নিয়ে আসা যাওয়া করে। আর আমি বিশ্বাস করি দিদি, আপনি যেহেতু আসছেন, আপনার দৃষ্টি পড়ছে, আপনি যদি কামরুল ভাই, যেটা হলো যে আপনি বলছেন যে হোটেল নাই, আপ্যায়ন করার মতো কোনো সুযোগ নেই। আসলে শহরটি ছোট এবং শহরের যে একটা সৌন্দর্য আছে যে একটু আগের মতোই আছে, সাধারণ মানুষরা খুবই সরল এবং ওই ছোট্ট একটি মিষ্টির দোকান সেখানে গিয়ে খেতে পারে। ব্র্যান্ডিংটা অনেক জরুরি। সেটাই থেকে যদি নৌকা, যেটা বললেন যে পর্যটক নৌকা 30টির উপরে আছে এবং সেটাকেই যদি অন্যভাবে, আমরা জানি যে হাউস বোটের কথা নিশ্চয়ই আমরা জানি, কাশ্মীর লেকে অন্তত এরকম হাউস বোটের মধ্যে অনেকে ভাড়া করে থাকে, অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। আমাদের তো সেরকম সুযোগ রয়েছে এবং আপনাদের ওখানকার তরুণরা খুব উদ্যমী এবং তারা এরকম সার্ভিস ওরিয়েন্টেড কিছু কাজ করতেও তারা আগ্রহী, গানও করেন অনেকে। সেরকম কিছু ভেবেছেন কিনা? জি, আমরা এরকমটা ভেবেছি। আমরা 2টা গ্রুপও করছি আমরা হাউস বোট করার জন্য। আর ইতিমধ্যে দিদি আপনার সাথেও আমার কথা হয়েছে। তো আমরা একটা বিষয় বলি, আমাদের এই তাহিরপুর উপজেলার সর্বস্তরের মানুষ, এই পর্যটক যারা আসছে, বিগত 2-4 বছর ধরে কন্টিনিউ পর্যটক আসছে, কোনো পর্যটকের আমাদের তাহিরপুরের জনগণ দ্বারা কোনো ধরনের ডিস্টার্ব হয় না। এবং আমরা যতটুকু সম্ভব সব জায়গাতে অর্গানাইজ করে বলে দিই, আমাদের ওই পর্যটক যারা আসে তারা হচ্ছে আমাদের মেহমান, তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা সর্বদাই আমরা প্রস্তুত। ওই বিষয়টাকে আমরা আসলে আমরা যতভাবে বলি, যেভাবে দেখি, তারপরেও তো আমরা পারছি না। এটা যদি আপনি আছেন, আমাদের মাননীয় অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী আছেন, তার কাছ থেকে একটু শুনবো পরিকল্পনা কি কি আছে। হাওড়ের মানুষ হিসেবে আপনি এরকম একটি মানে রোমান্টিক পর্যটন পরিকল্পনা কখনো করেছেন কিনা মাননীয় মন্ত্রী? ধন্যবাদ। আমি তো বলছি আমি ওখানকার মানুষ, চেয়ারম্যান সাহেব ওখানকার মানুষ। আমরা যেহেতু সরকারে আছি, আমাদের সামনে ইমিডিয়েট এখন যেটা দরকার, এই যে বন্যা যে এবার ক্ষতিগ্রস্ত হয়ে গেল, মানুষের যে বাস্তব প্রয়োজনটা, এইটা মেটানো হলো আমাদের প্রাথমিক কাজ। সেই কাজটা আমরা করছি এবং আমরা চেয়ারম্যান সাহেবও জানেন, আমরা যাতে খাদ্যাভাব যেটা ইতিমধ্যে খুব প্রকট হতে পারতো, আমরা সেটাকে মোকাবেলা করার জন্য নানামুখী কাজ হাত দিয়েছি। ফলে অনেকে যারা আশঙ্কা করেছিলেন যে এখানে একটা বিস্তর একটা সমস্যার সৃষ্টি হবে, সেরকম কিছু হয়নি। বাট এটাকে আরও 7-8 মাস আমাদেরকে টেনে নিয়ে যেতে হবে আগামী ফসল পর্যন্ত। আমরা উই আর রেডি ফর দ্যাট। আমরা এইটা কাজ মানে কাজটা করছি, এইটা হলো প্রাথমিক কাজ। এর যে এটা হলো ইমিডিয়েটলি যেটা হবে, আবার পরবর্তী পর্যায়ে আমরা কৃষি, যেটা আমাদের ধরুন নভেম্বর মাসে যখন জমিটা ভাসবে, আবার বোরো ফলাতে হবে। যদিও বোরো নিয়ে যাবে হয়তো বন্যায়, আবার আমরা জানি না, তবু ফলাতে হবে, কারণ এইটা আমাদের একমাত্র ফসল। সেই জন্য আমাদের কৃষি মন্ত্রণালয় একটা বিশাল কৃষি পুনর্বাসন কর্মসূচির কাজে হাত দিবে। আমরা বীজ সরবরাহ করব, আমরা সার সরবরাহ করব। প্রান্তিক যারা কৃষক আছেন,
বর্গা চাষি তাদেরকে আমরা বিনামূল্যে কিছু সহায়তা দিব, কিছু মানে নগদ অর্থ সহায়তা দিব, এই কাজগুলো আমরা করব। এইটা হলো আমাদের প্রাথমিক কাজ। আর ট্যুরিজম ডেভেলপ করা, উন্নয়ন করা, এগুলো তো সরকার তো অবকাঠামো নির্মাণ করছে, আর প্রাইভেট সেক্টর ব্যবসার সম্ভাবনা আছে, এগিয়ে আসবেন। তাহিরপুরের চেয়ারম্যান সাহেব জানেন, আনোয়ার সাহেব ভালো করে, যে তার জায়গায় এই 2 বছর আগে যেত 3.5 লাগতো সুনামগঞ্জ থেকে, এখন আমরা আব্দুল জহুর সেতু নির্মাণ হয়ে গেছে সুনামগঞ্জ শহরের কাছে, সুন্দর সেতু। আমরা এখন তাহিরপুর মাত্র 1 ঘন্টায় কামরুজ্জামান সাহেব এখন যেতে পারি ফ্রম সুনামগঞ্জ শহর থেকে, এবং এই রাস্তাটা পুরোপুরি আমি নিজে কয়েকবার এদিকে মানে আসা যাওয়া করেছি। সুতরাং আমরা একটু ওপেন করে দিচ্ছি, অবকাঠামো দিচ্ছি, আমরা রেল আমরা চিন্তা করছি, আমরা ওইদিকে আমরা ধর্মপাশা হয়ে নেত্রকোনার সঙ্গে সংযোগের জন্য আমরা কাজ করছি। এইগুলো সবই আমরা করব, অবকাঠামোর কাজ। কিন্তু অন দ্য গ্রাউন্ড ব্যবসায়িক কাজে এটাকে লাগানো, এইটা আমাদের যে উনার এলাকার, সুনামগঞ্জের, সিলেটের, ঢাকার, আমাদের দেশের যারা উদ্যোক্তা আছেন, তারা যদি এগিয়ে যান আমরা সার্বিক সহায়তা দিব, সেজন্য আমাদের সহায়তার কোনো ঘাটতি হবে না। হাওড়ের এইগুলো কথা আর কি মোটামুটি। জি স্যার, আপনার কাছে এই হাওড়ের যেই বন্যা পরবর্তী, ঠিক বন্যা বলছে না, তার আগাম বৃষ্টিপাতের কারণে যে পাহাড়ি ঢল হলো, তার পরবর্তী যে পুনর্বাসন এবং সহযোগিতা, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেকেই তৈরি আছেন, অনেকেই আপনার কাছে সমন্বয়ের ব্যাপারে নিশ্চয়ই জানতে চাইবেন। দেশের উদ্যোক্তাদের সংগঠিত হবার ব্যাপারে আপনি পরামর্শ দিয়েছেন, এটা নিয়ে আমরা কথা শুনবো। একটা বিরতিতে যাব, বিরতির পরে আবার ফিরছি। আনন্দ নিয়ে আছি। আমাদের সঙ্গে আছেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, এবং আছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তাহিরপুর থেকে তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল আমাদের সঙ্গে আছেন। দর্শক আছেন আপনারাও। আমরা যেই সমস্যাগুলোর কিছু অংশ আমাদের এই আলোচনায় উঠে এসছে, সেখানে যাব। তাহিরপুরের উপজেলা চেয়ারম্যান তিনি যোগ করবেন, কিন্তু আমি সেলিনা হোসেনের কাছে আরও একবার একটু যেতে চাই। মানুষের শক্তি নিয়ে, যদি ওই এলাকার মানুষের শক্তি, আপনি নিজেও কিছুদিন ওখানে ছিলেন, আপনার কথার সূত্র ধরে যদি আমাদের সুযোগ থাকে, আমি একজন, আমাদের এখানকার এই অনুষ্ঠানে গান করেছেন এমন একজন অন্ধ শিল্পী, তার একটা ছোট্ট কথা আমি শোনাবো, কিন্তু আমি আপনার কাছ থেকে শুনতে চাই মানুষের ভেতরকার শক্তি এবং অল্পতে তুষ্ট থাকার যে আনন্দটা। আমি বলছিলাম যে যখন আমি হাওড় এলাকায় গিয়েছি, বিশেষ করে কিশোরগঞ্জের এই দিক দিয়েই যাওয়া আমার সহজ হয়েছিল, সুনামগঞ্জের দিক থেকেও গিয়েছি, আমি টাঙ্গুয়ার হাওড়েও গিয়েছি। তো এই যে হাওড় দেখার অভিজ্ঞতা, শুধু দেখা তো সেটা তো শুধু পানি দেখা না বা পথ দেখা না বা জায়গা দেখা না, তার অন্যতম বিষয়ই ছিল মানুষ, তার জীবনযাপন। এই যাপিত জীবনের ভেতর থেকে মানুষের প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া, উঠে আসা, নিজের সুস্থতাকে পরিচর্যা করা, নিজের মননশীলতাকে পরিচর্যা করা, সমস্ত দুর্যোগকে পাশ কাটিয়ে রেখে এগিয়ে যাওয়ার যে সাহস, এই সব কিছুর ভেতরে হাওড়ের এই মানুষকে আমি স্যালুট করি। এই কারণে করি যে তাদের যে অমিত সাহস, তারা যে প্রতিরোধ, এবারও যখন আমি দেখেছি, যে আমি এটা টেলিভিশনে দেখেছি, তখন তো আর যাওয়ার সুযোগ ছিল না, হয়তো এটিএন নিউজ, এটিএন বাংলা বা অন্য কোনো চ্যানেলে, যে একজন নারী তিনি কিভাবে ধান ক্ষেতটা রক্ষা করার জন্য এককভাবে চেষ্টা করে যাচ্ছেন, তার পেছনে এসে জড়ো হয়েছে আরও অনেকে। এই যে একজন নারী, তার অমিত সাহস এবং ধানগুলোর রক্ষা করার চেষ্টা, মাছগুলো রক্ষা করার চেষ্টা, তিনি যে খালি হাতে এই কাজটি করতে চাচ্ছেন এবং মানুষকে অনুপ্রাণিত করতে চাচ্ছেন, তার ভেতরে সঙ্গীতের সেই বিষয়টি থাকে, যে বিষয়টি নিয়ে তার প্রেরণার শক্তিটি প্রবল হয়, এবং আমরা সেই সব জায়গা থেকে খুঁজে পাই নিজেদের জায়গাও, যার চারপাশের মানুষ জড়ো হয় তার কাছে, তার সঙ্গীত শুনে, তার কথা শুনে, তার কাজের পদ্ধতি দেখে,
তার সব কিছুর ভেতর থেকে আবিষ্কার করে যে একটি দুর্যোগপ্রবণ এলাকা যদি হয়ে থাকে, তার সঙ্গে সৌন্দর্যের যে অবিরাম মিশ্রণগুলো থাকে। আমি একটু আগে বলেছিলাম যে বানিয়াচং উপজেলা হবিগঞ্জের সেই বাউলের আশ্রয় কেন্দ্রটি, যার চারপাশে অজস্র হিজল গাছ, অর্ধেক গাছ বেশি মাথা সমান পানিতে ডুবে আছে। তাকিয়ে থাকলে মনে হয় এমন অপরূপ দৃশ্য হয়তো আমার দেশেই সম্ভব। একটু আগে মুন্নি আপনি বলেছিলেন যে অবকাঠামো তৈরি করার কথা বা এর মাধ্যমে কিছু পর্যটনের জায়গা তৈরি করার যায় কিনা। আমি মাননীয় মন্ত্রীকে আমাদের কথার আড়ালে বলছিলাম যে এই যে বিথঙ্গলের যে বাউলদের এই আখড়াটা পড়ে আছে, অনেক পুরনো একটি বিল্ডিং, এটাকে কেউ কি ধরে আমাদের পর্যটনের জায়গাটিকে তৈরি করতে পারেন কিনা, সেটাও আজকের এই অনুষ্ঠানে আমি আবেদন করছি যে এই জায়গাটা ধরে যদি কোনো সাংস্কৃতিক সংগঠন বা কোনো বাণিজ্যিক সংগঠন এগিয়ে আসেন, হয়তো সবাই মিলে সহযোগিতা দিলে এটি একটি বড় পরিসর তৈরি হতে পারে আমাদের এই আজকে যে হাওরের আনন্দ। আমরা তো হাওরের আনন্দ থেকে সরে যেতে দেব না মানুষকে, ওদের আনন্দ আমরা উপভোগ করব এবং আমাদের উপভোগের ভেতর দিয়ে আমরা সেই সব মানুষকে জড়িয়ে রাখবো যারা চিরন্তন সাধনার ভেতর দিয়ে জীবনকে সুন্দর করবেন। জড়িয়ে থাকার কথা বললেন এবং যে অমিত শক্তি, তাকে স্যালিউট করার কথা বললেন, সেরকম একজন মানুষের কথা আমি একটু শোনাবো। আমি আগে একটু ইঙ্গিত দিয়েছিলাম, আমাদের এই অনুষ্ঠানেই তিনি গান করেছেন। তিনি জন্মান্ধ এবং তিনি গান করেছেন। আমরা যখন আগের দিন কোন গানটা করবেন, অঝোরধারায় বৃষ্টিতে সঙ্গত কারণেই কাজ করতে পারিনি, সন্ধ্যায় ওনার সঙ্গে গল্প করছিলাম। আমার মোবাইল ক্যামেরায় তোলা ওনার যেটুকু কথোপকথন, উনি তার জানেন না আমি কে, আমি সাংবাদিক, এটা ওনার চেনার কথাও নয়, কিন্তু খুব আন্তরিকভাবে গল্প করছিলেন। আমি খুব ওনার কথোপকথনটি তুলে রেখেছি, দেখাবো। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কিছু বলবেন হয়তো। আমরা ওনার কথা শুনবো। রিয়াজউদ্দিন আহমেদ, উনি গান করেন এবং তিনি কথা বলছিলেন আমাদের সঙ্গে। আনন্দটা কি বললেন? আমার আনন্দটা পাইলে সবচেয়ে আনন্দ লাগে, মানে আমি কারো কাছে যখন হাত পাতি না, এটা সবচেয়ে আমার বেশি আনন্দ। আমি যখন গান গাই তখন অনেকে আমার একটু শুইয়া যে যতটুকু পারে সহযোগিতা আমার করে, ওই এটাতে আমি আনন্দ বেশি আর কি। কিভাবে পেলেন এই আনন্দের খোঁজ? এটা আমার ছোট সময়ে যখন আমার বয়স 9, তখন আমার এক ভগ্নিপতি মুক্তি বাহিনী উনি ছিলেন, তখন উনি আমাকে একটু সহযোগিতা করলেন যে তুই অন্ধ মানুষে ভাই, তুই এক কাজ কর, একটা বেহেলা নিয়ে গান টান গা। আসলে আপনাদের আশীর্বাদে আমি এই বেলাওলা বাজনা শিখতে গিয়ে আমার তেমন উস্তাদের দরকার পড়ছে না। এরপরও মোটামুটি আমার এলাকার আমার আরেক ভাই আছেন, উনির নাম মোস্তফ আলী, উনিও একজন মুক্তি সেনা, উনির কাছে সামান্য কিছু ইয়ে করছে, আমি যেহেতু নিচ্ছি নেওয়াতে আমি মোটামুটি এইটার উপরে ইনি বড় করে 9 বছর বয়স থেকে এই পর্যন্ত চলতেছে আর কি। আমার সংসারে এখন বর্তমানে লোক সংখ্যা প্রায়, আমার সংসারের মধ্যে প্রায় 10-11 জন লোক। আর এর মধ্যে আমি ওই বেস্তি আরও 2 জন লোক আমি আল্লাহ আমারে মানে আমার উচিল্লা খাওয়াইতেছে। কিভাবে সম্ভব? এইটার উপরে নির্ভর করি আগে আল্লাহ, আপনার দোষের উপরে নির্ভর করিয়া আগে আল্লাহ চালাইতেছে না। কারো কাছে হাত না পাতা যে আনন্দে, এই বোধটা, মানে এই যে চিন্তাটা, এইটা কেমনি আপনি পাইলেন, কোথা পাইলেন? এটা আমি হঠাৎ একদিন যখন আমি গান বাড়িতে গাই, গাওয়ার পরে একজনে বললো যে তুমি গ্রাম অঞ্চল তো এটা গানের মধ্যে তোমার তেমন ইউফান না, তুমি বাজারও একদিন গিয়ে গান গাই দেখায়, হাটের মধ্যে গিয়ে গান গাই গায়। আমি হাটে গেছি, হাটে গিয়ে যখন আমি গান গেছি, আমি তো এই সময় আমার কিন্তু 2 চোখ 2.5 বছর বয়স থেকেই নাই, টাইফয়েড জ্বরে আমার চোখ 2টা নষ্ট। আমার বাবার অর্থ সম্পদ যা ছিল এগুলো মানে বিক্রি করে আমার চিকিৎসা করার উপলক্ষে উনি সব শেষ করে দিচ্ছেন। আর বাবা শুধু বলছেন যে আমার ছেলেটা বাচ্চা থাকুক, চোখ না থাক। তো আমি মানে একবারে সর্বহারা, বাড়িও নাই আমার, আবার তখন এখন আমার বাইরেও নাই, বাড়ি জমি বলতে কিছুই নাই। তো আমার বাবা এই স্কুলে আমার উপরে শেষ করে গেছেন, তখন আমার চোখ যখন ভালো হলো না আর কি, তখন আবার ওই শেষটা নির্ভর গিয়া করছে এইটার উপরেই
এই বেহালাটাই সংখ্যাতে করছি আর এটার উপর নির্ভর করে আল্লাহ আমার এই পর্যন্ত সেলাই করছেন। আমি একজন এতিম পালতাছি শুরু থেকে। হ্যাঁ কাকা আমি না আপনার কাছে যেটা বেশি জানতে চাইতেছি সেটা হলো যে ধরেন আপনার তো মানে ছোটবেলা থেকে আপনার দৃষ্টি শক্তিটা নাই, কিন্তু এরকম অনেক মানুষ আছে। আবার আমরা যারা ধরেন আমরা দেখতে পাই, আমরা কাজ করতে পারি, হ্যাঁ আমরা হাঁটতে চলতে পারি, কিন্তু তারপরেও আমাদের মনটা না এত বড় হয় নাই যে আমার খালি মনে হয় মাইন্ডসেটটা কেমনি চিনাই নিব, মাইন্ডসেটটা কেমনি আমারে দাও এরকম রকমের আমাদের লোভটা। কিন্তু আপনি কিভাবে এরকম একটা মানে একটা সুন্দর জ্ঞানের একটা খোঁজ আপনি কেমনে পাইলেন? এবং আপনি বললেন যে আপনার 10-12 জন লোক ফ্যামিলিতে, তার পাশাপাশি আপনি এতিমও পালেন, মানে এটা একটা বড় একটা পাওয়া একটা ব্যাপার না? এই যে চিন্তাটার পাওয়াটা কোথা থেকে হলো? কোনো একটা ঘটনার কথা মনে আছে যে ওইরকম সময়ে ধ্যানে বসছিলেন, আপনি পাওয়া গেছেন? জি 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 আমি অনেক সময় একা একা যখন থাকি, আমার এমন এক সময় ছিল আমি ঘরে বসা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। তখন আমার এক লোকে একদিন হয়তো কিছু মনের গুছাই কইছে যে এমনই অন্ধ হইলে রে ভাই, কোনো জায়গা তুমি একলা চলতেই পারোস না। তখন আমার মনের মাঝে এইখান থেকে একটা হিট আইছে যে আল্লাহ আমি অন্ধ হইলাম, আমি তো দেখতেই গেলাম লোক, আমি তো মানুষ, আমার মানে এমন একটা ঘৃণিত দেখো তারা বলিল যে এমন অন্ধ হইলে রাস্তাই পাস না। আমি এটা চেষ্টা করবো কীভাবে রাস্তাটা চলা যায়। আমি তখন থেকে আমার মনের মাঝে একটা এই থেকে আমার একটা হিট গেল, এই হিট থেকে আমি মানে এটার রাস্তা চলার রাস্তা, ওই যে আমার এখানে আরেকটা ফর্মুলা আছে রাস্তাতে চলাফেরা যখন করি, ওই যে আমার একটা বাঁশি আছে, এই বাঁশিটা রাস্তার মাঝে ঝামেলা হইলে, গাড়ি ঘোড়া ঝামেলা হইলে আমি রাস্তার মাঝে বাঁশি মানে ফুই দিয়া রাস্তা পারাবা দিই। হ্যাঁ রাস্তা পারাবার ওই আর লাঠি তো ওই সরকারি লাঠি আছে, এই লাঠিও দেখাই, আবার হাতে এইদিকে সিগন্যালও মারি। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা শুনছিলাম রিয়াজউদ্দিন আপনাদের কথা, তিনি কারো কাছে হাত পাতেন না, কিন্তু বাংলাদেশে আমরা শহরে বসে যখন কথা বলি হাজার হাজার কোটি কোটি টাকা ব্যাংক থেকে উধাও করে দেওয়ার লোকদের নিয়ে আমরা অনেক সময় সব টক শোতে আলোচনা করে থাকি। এরকম একজন সাধারণ মানুষ হাত না পাতার যে আনন্দ, সেই আনন্দের কথা আমাদেরকে জানাচ্ছিলেন, আমরা একটু শেয়ার করলাম। একজন দর্শক আছেন। হ্যালো হ্যালো স্যার, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে এলাকা নিয়ে কথা বলছি এখান থেকে বেড়ে ওঠা একজন মানুষ হাওড়ের আনন্দ দিয়েছেন। আমার কাছে মনে হয় হাওড়ের অবলম্বন সবটা হলে ভালো হতো। আমরা জানি বাঁচি আর কি, আমাদের সরকারগুলো আসে যায়, বাট আমাদের মানুষগুলোর কপালের বা ভাগ্যের কোনো পরিবর্তন কখনোই হয় না। যেরকম ছিল আমরা সেরকমই আছি, এক্স্যাক্টলি যেরকম ছিল এরকমই আছে। আমাদের মন্ত্রীরা আসেন, মন্ত্রীরা যান, এমপিরা আসেন, তাদের ভাগ্যের পরিবর্তন হয়, তাদের সাথীদের ভাগ্যের পরিবর্তন। এই ভাগ্যের পরিবর্তন নিয়ে আমরা কথা বলবো। এই যে মানুষগুলা, আমি এখানে বড় হয়েছে, আমি জানি এরা কি কষ্ট করে, কিভাবে মানুষ করে, কিভাবে বেড়ে ওঠে, ইট ইজ আনবিলিভেবল। জি, আমার কাছে মাঝে মধ্যে মনে হয় ওনারা যখন আমরা সেই শক্তিটাকে শ্রদ্ধা জানাবার জন্য, আপনি থাকবেন আমাদের সঙ্গে, সেই শক্তিকে শ্রদ্ধা জানানোর জন্যই আমরা হাওড়ে গেছি। আমরা যদি কিছু শিখতে পারি, এবং অবলম্বনের কথা বলেছেন, অনেক সুন্দর পরামর্শ। আমাদের সঙ্গে অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী আছেন, যে অমিত সম্ভাবনার প্রতি আমরা শ্রদ্ধা জানালাম। আর যেটা বললেন হাওড়ের অবলম্বন, যে কষ্ট করে বেড়ে ওঠেন, একজন দর্শকও ফোন করে বলেছিলেন আমরা তাদের জন্য কি করেছি। আর যে সমস্যাটির কথা বলেছেন যে এই হাওড় পরবর্তী সময়ে ঋণ, তাদের যে এনজিও ঋণ অথবা কৃষি ঋণ ইত্যাদি নানান কিছু মৌকুফের কথা বলা হয়েছে, বীজ পাওয়া যাবে ইত্যাদি নানান কিছু বলা হয়েছে। সমন্বয়টা কোথায় একটু কি বলবেন মাননীয় প্রতিমন্ত্রী, এবং এটা কে সমন্বয় করছে, আমরা আসলে নিশ্চিত হতে চাই। ধন্যবাদ। অতীতে কখনো কোনো দুর্যোগের উপর এত তাড়াতাড়ি সরকার রেসপন্ড করে নাই। দুর্যোগের সঙ্গে সঙ্গে মহামান্য রাষ্ট্রপতি গেছেন, সকল মন্ত্রী, ত্রাণমন্ত্রী, খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রীরা গেছেন, এলাকার সাংসদরা গেছেন, সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী দুটি জায়গায় গেছেন, তিনি সারলা গেছেন, পরবর্তীতে খালিয়াজুরি গেছেন। এবং আমাদের যে সব কর্মসূচি ছিল, প্রথম 10 টাকা মূল্যে ফেয়ার প্রাইসের যেটা চাল সেটা আমরা দিয়েছি। তারপর ওএমএসের মাধ্যমে প্রতি সপ্তাহে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে আমরা 200 জন মানে 15 টাকা কেজি করে চাল দিচ্ছি।
এবং আমরা অন্যান্য ধরনের সাহায্য সহায়তা যেগুলো দিচ্ছি, আমরা কৃষি ঋণের এবং সকল ঋণ যেগুলো আছে ওই অঞ্চলে কৃষি ঋণ বিশেষ করে সেগুলোকে আমরা স্থগিত করার জন্য কিস্তি আদায় আমরা ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছি। আমরা কৃষি ঋণের সুদের হার 9% নামিয়ে দিয়েছি। আমরা অন্যান্য যে সকল ঋণ এখনও বিশেষ করে এনজিও ঋণগুলার কিস্তি যাতে আদায় না করে এই জন্য মাইক্রো ক্রেডিট রেগুলেটিং অথরিটির মাধ্যমে আমরা নির্দেশনা দিয়েছি। বড় বড় এনজিওগুলো এবং সরকারি বেসরকারি ব্যাংকগুলো সকলে চার্জার সিএসআর। মাননীয় মন্ত্রী, আপনি যেসব কথা বললেন এগুলো আমরা ঘোষণায় শুনেছি, হাওড়ের এই ডিজাস্টার ঘোষণায় শুনেছি। আমি শুধু মানে একেবারে স্পেসিফিক জানতে চেয়েছি যে সমন্বয়ের জন্য কোনো অর্থ পরিকল্পনা মন্ত্রণালয় বা কৃষি মন্ত্রণালয় কেউ একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অথবা কেউ আছেন কিনা যার কাছ থেকে আমরা সময় সময় এই প্রশ্নগুলোর উত্তর জানতে পারি। আপনি নির্দেশনার কথাগুলো শুধু বলছেন, কোনো জিও কি হয়েছে এটার কি হয়েছে এবং এটাকে যে আপনাকে কোঅর্ডিনেট করার কি কেউ আছেন? না, একক কোনো কোঅর্ডিনেটর সরকার তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবচেয়ে বড় কোঅর্ডিনেটর। উনি সকল কিছু উনার ওখানে গিয়ে শেষ হচ্ছে, নির্বাহী কাজ যা আমরা করছি। খাদ্যের ব্যাপারে আমাদের খাদ্যমন্ত্রী আছেন, ত্রাণের ব্যাপারে ত্রাণমন্ত্রী আছেন, কৃষির ব্যাপারে কৃষিমন্ত্রী আছেন, আমরা এলাকার সাংসদরা আছি, অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী আছেন। সকলের কাজ আমরা কেন্দ্রীভূত কিছু অর্ডার পাই আমরা উচ্চতম নির্বাহী থেকে, সেগুলোকে আমরা যার যার ক্ষেত্রে আমরা এগুলো প্রতিপালন করি এবং আমরা যার যার চ্যানেলের মাধ্যমে রিপোর্ট ক্যাবিনেটে যায়, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যায়। সুতরাং একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যিনি সরকার প্রধান আছেন তিনি আমাদের প্রধান সমন্বয়ক, সেই কাজটা তিনি করছেন। আর আপনি বলেন যে ঘোষণা শুনেছেন, ঘোষণা নয়, এইগুলো বাস্তবে কাজ হচ্ছে। প্রধান সমন্বয়ককে সহযোগিতা করার মতো কেউ আছেন কিনা? মানে প্রধান সমন্বয়ক গোটা রাষ্ট্রের সবকিছুই সমন্বয় আমরা বলছি যে হাওড় বিষয়ক কোনো ফোকাস মন্ত্রী অথবা কোনো হাওড়ের কোনো আলাদা মন্ত্রী নন, কৃষি মন্ত্রী। আমি বলছি আলাদা মন্ত্রী নয়, কোনো দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অথবা কর্মকর্তা কার কাছে যাব এই ঘটনার পরবর্তী ফলো আপ জানার জন্য, হলো কি হলো না। একজন কৃষক আমাদের সঙ্গে যুক্ত হবেন আমি জানি, আপনার কথা শেষ হবার পরে। হাওড় সংক্রান্ত যত সকল মন্ত্রণালয় বা বিভাগ আছে সকল কাজ যার যার চ্যানেলে গিয়ে শেষ হয় প্রধানমন্ত্রীর এখানে, তিনি প্রধান সমন্বয়ক। যদি আপনি একজন প্রধান ব্যক্তিকে চান, আমাদের সকল কাজ যত কিছু কাজ হচ্ছে বর্তমান সিস্টেমে সকল কিছু সমন্বয় হয় ক্যাবিনেটের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছ থেকে, সেখান থেকেই চূড়ান্ত অর্ডারগুলো আসে। এই যে কৃষি ঋণ মৌকুফের বিষয়, বাস্তব যেগুলা কিস্তি অনাদায় মানে করার বিষয়, নতুন নতুন সহায়তা দেওয়ার বিষয়, সকল কিছু ক্যাবিনেটে সিদ্ধান্ত করে মাননীয় প্রধানমন্ত্রী থেকে অর্ডারটা আসে, তারপরে আমরা যার যার কাজ ভাগ করে নিয়ে যাই এবং আমরা কাজগুলো সেরে আবার তার কাছে আমরা ফিরে যাই আমাদের রিপোর্ট নিয়ে। সেইভাবে আমাদের সিস্টেমটা চলছে এবং এইটাই আমাদের সমন্বয়ের বিষয় এখন। আচ্ছা, আমরা একজন কৃষক আমাদের সঙ্গে সরাসরি ফোনে আছেন, আমরা ওনার কথা শুনবো। হ্যালো। হ্যালো, জি, আপনি তাহিরপুর থেকে বলছেন। তাহিরপুরে আমি যখন ছিলাম আপনি আপনার কিছু সমস্যার কথা বলছিলেন। আমাদের সঙ্গে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী আছেন। আপনাদের কৃষক পর্যায়ে যে সমস্যাগুলো আছে সবার হয়ে যদি আপনি খুব সংক্ষেপে বলেন, আপনি মাননীয় মন্ত্রীর কথা শুনছিলেন। আচ্ছা, আপনি আপনাদের কৃষক পর্যায়ে যে সমস্যাগুলোর কথা বলছেন, ঋণ এবং পরবর্তীতে জি আপনি চিন্তি হন। আচ্ছা, কথা বলতাম আমি, বলেন। মুক্তির সঙ্গে জি, আপনি আমার সঙ্গেই বলবেন আপনাদের সমস্যাগুলোর কথা যেগুলো বলছিলেন। জি, আমাদের সমস্যা তো শেষ নাই। আমাদের খাদ্যের সমস্যা, হাওড়ের সমস্যা, বীজ ধানের সমস্যা, কিভাবে আমরা জমি করবো এই সমস্যা, আমাদের সমস্যা তো শেষ নাই। আচ্ছা, আপনারা একটু চিন্তিত আছেন যে ঋণ মওকুফের বিষয়টি, আপনারা বলছেন যে শুধু এটা কথার কথা, তারপরে আপনাদের কৃষকদের একটু অসুবিধা হতে পারে। আপনি একটু যদি স্পেসিফিক অসুবিধার কথাটা জানান। আমরা যে ঋণ দিতে হবে, আর যে ঋণ সেটা মওকুফ করে দিয়ে নতুন ঋণ আমরা দিতে হবে কৃষকদের, নাইলে আমরা পারবো না, আমরা জমি করতে পারবো না। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি শাহ আলম সারোয়ার আপনার কাছ থেকে একটু জানতে চাই, সুশাসনের কথা বলি।
যার যার টেবিলে গিয়ে শেষ হয় এবং সমন্বয়ের কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এটা সমন্বয় করছেন। এটি একটি বিশেষায়িত এলাকা এবং বিশেষ এলাকায় বিশেষ ধরনের একটা ডিজাস্টার হলো এবং এটাকে একেবারে আন্তরিকতার আমরা কোনো অভাব দেখিনি, কিন্তু তারপরে কোঅর্ডিনেশন এবং পরবর্তীতে ফলো আপ, সেই জায়গায় গিয়ে কোথাও গিয়ে বাংলাদেশের যে কোনো বিপর্যয় হোক আর যে কোনো কিছু ধাক্কা খায়। আমি একটু আপনার কাছ থেকে একজন ব্যাংকার হিসেবে সুস্পষ্ট জানতে চাই যে এটা কিভাবে মানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনেছি যে আরও 7 মাস যদি ভিজিএফের মাধ্যমে তাদেরকে সহযোগিতা দিতে হয় দেওয়া হবে, আবার পরবর্তী ফসল আসার জন্য যা যা সহযোগিতা দেবার সেটা দেওয়া হবে, কিন্তু কোথাও কি সমন্বয় এবং সুশাসন এবং গুড মানে আমরা বলি যে ম্যানেজমেন্ট, সেই জায়গায় কি কোথাও একটু ঘাটতি মনে হচ্ছে? এটা আপনি এইভাবে দেখতে পারেন, মাননীয় মন্ত্রী যে কথাটা বললেন এটা হলো স্বাভাবিক সময়ে প্রত্যেকটা মন্ত্রণালয় তার নিজস্ব কাজ করে থাকে এবং এটার একটা উচ্চ পর্যায়ে সমন্বয় হয়। কিন্তু ধরেন আমরা যারা প্রাইভেট সেক্টরে আছি, আমাদের যদি কোনো প্রতিষ্ঠানের বা কোনো অংশে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে যে একটা সাময়িক কোথাও একটা দুরবস্থার সৃষ্টি হয়েছে, তখন আমরা এটাকে একটা প্রজেক্ট হিসাবে নিই, যে আমরা মনে করি যে এটা একটা প্রজেক্ট হলো এবং সেখানে আমাদেরও বিভিন্ন সংগঠনের বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করে, কিন্তু একজন সমন্বয়কারী থাকে। কারণ যে কোনো পলিসি বলেন, যে কোনো সুবিধা বলেন, সেটা স্বাভাবিক পর্যায়ে যাবে, সরকারের নিজস্ব চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, কিন্তু যখন এই ধরনের একটা ঘটনা ঘটে তখন কিন্তু একটা স্থানীয় সাময়িক সমন্বয়ের প্রয়োজন অনেক সময় দেখা দেয়। নাহলে সমস্ত সদিচ্ছা থাকা সত্ত্বেও দেখা যায় যে যাদের কাছে এই সুযোগগুলো পৌঁছানোর কথা সেই সুযোগগুলো পৌঁছে না। তো এই ধরনের সাধারণত এই ধরনের দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে এই ধরনের একটা ঘটনা ঘটানোর একটা স্কোপ থাকে এবং এটা ঘটালে মানে কোনো একজন সমন্বয়কারীর মাধ্যমে বা এটাকে একটা প্রজেক্ট হিসাবে নিয়ে যে হ্যাঁ আগামী 7 মাসে কৃষি মন্ত্রণালয় থেকে এই সুবিধাটা আসবে, দুর্যোগ মন্ত্রণালয় থেকে এই সুবিধাটা আসবে, অর্থ বিভাগ থেকে এই সুবিধাটা আসবে, প্রাইভেট এবং সরকারি ব্যাংকগুলো এই সুবিধাগুলো দিবে, এই সমস্ত কিছু ওই জায়গায় স্থানীয় এবং সাময়িকভাবে সমন্বয় করার একটা সুযোগ সৃষ্টি থাকলে এই জিনিসগুলো আরও অনেক বেশি ইমপ্লিমেন্টেড হয় আর কি, অ্যাকাউন্টেবিলিটিটা একটু বেটার থাকে। জি, আমরা একটু উপজেলা চেয়ারম্যানের কাছে যাই, কামরুজ্জামান কামরুল, জানতে চাই যে আপনারা এই মুহূর্তে কিসের ঘাটতি অনুভব করছেন? মানে এটা কি সমন্বয়, রিসোর্স, ভিজিএফ, সাহায্য, আপনারা কি ঘাটতি অনুভব করছেন? আমি এটা বলছি, এর আগে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে আমি একটা কথা বলে আমি ওইখানে আসছি দিদি। আমাদের মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদের এই যে আজকের যে আমাদের এই সকল চিন্তা ভাবনার মূল হচ্ছে আমাদের হাওড়ের বাঁধ। তো আমি একটা অনুরোধ করব মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, আপনাদের যে বরাদ্দ আছে এই বরাদ্দটাই যদি আমরা সঠিকভাবে আমরা আমাদের জায়গাতে সঠিক কাজটা আমরা করি, তাহলে আমাদের কারো কাছে হাত পাততে হবে না, আমরা হাত পাতে আমাদের বাঁচতে হবে না, যদি আমাদের হাওয়ারটা যদি ঠিক থাকে। তো ওই বিষয়টাই বলবো, নেক্সট টাইম যেন আমাদের এই হাওরের ভাতগুলি যেন সঠিকভাবে হয়, এই বিষয়টা যেন দেখেন। কারণ আমি কেন বলছি দিদি, আমরা যদি চাই, আমরা যেমন এইবার আমাদের এই হাওরের বাঁধ রক্ষা করার জন্য আমরা 25 দিন বাঁধ রক্ষা করেছি, আমরা হাজার হাজার এই আমরা কৃষক যারা আছি আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে, যে আপনারা বলছেন না যে আমরা আসলে এই হাওয়ার উপরে মানুষ, প্রত্যেকটা মানুষ এক একটা যোদ্ধা, একদম ছেলে মেয়ে ধরে সবাই আমরা এই প্রকৃতির সাথে যুদ্ধ করি, আমরা আমাদের আজকের এই অবস্থান। আমি অনুরোধ করবো মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে স্পেশালি যেন এই হাওরের বাঁধের প্রতি আপনারা একটু নজর দিবেন। হাওর বাঁচলেই এই কৃষক বাঁচবে, আর কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে, এটা আমাদের সকলেরই কথা। তাই এই বিষয়টা একটু স্পেশালি আপনি একটু নজর দিবেন। আরেকটু বিষয় যেটা বলছেন আপনি, আমাদের এই এখনকার সমস্যা, এখনকার সমস্যা হচ্ছে আমরা বিজিএফ পাচ্ছি, বিজিএফ পাচ্ছি, বিজেডি পাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে এটা ঘুরে ফিরে কিন্তু একটা শ্রেণীর মানুষই বারবার পাচ্ছে। সেজন্য এখানে আমাদের ফ্যামিলি আছে 50,000, এই 50,000 ফ্যামিলি এফেক্টেড হয়েছে আমার উপজেলায়, এখানে পাচ্ছি আমরা 15,000, বাকি কিন্তু আমাদের আরও 35,000 ফ্যামিলি রয়ে গেছে। তাদেরকে সার্ভাইভ করার জন্য আমাদের এটা কিন্তু যথেষ্ট নয়। এবং যারা পাচ্ছে 30 কেজি চাল কিংবা 500 টাকা, এই টাকা দিয়ে কিন্তু আমাদের এই সংসার চলবে না। একটা ফ্যামিলিতে মিনিমাম 10 জন, 5 জন, 3 জন, 4 জন করে সদস্য আছে, এটি কারণ আমাদের এখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। সেজন্য আমি মনে করি আমাদেরকে এই কৃষকদেরকে বাঁচাতে হলে এবং কৃষকদেরকে মাঠে নামাতে হলে আবার বড় করে সুদমুক্ত ঋণ দিতে হবে, দিয়েই তাদেরকে এই কৃষিকাজে নামাতে হবে। কারণ পরপর 2বার আমাদের
এই শনির হাওর চলে গেছে, মাইটান হাওর চলে গেছে, বিভিন্ন হাওর আমাদের চলে যাচ্ছে। সেই হাওয়ার পারে মানুষকে যদি তাদেরকে আবার পুনর্বাসন করতে হয়, বড় বড় অঙ্কের ঋণ ছাড়া তাদেরকে আর মাঠে নামানো যাবে না। এটা হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা ওই যে সমন্বয়ের যে বিষয়টা, এটা উপজেলাতে আসে। উপজেলা থেকে আমরা রেশিও হারে আমরা ইউনিয়নদেরকে দেই, ইউনিয়ন মেম্বারদের মাধ্যমে এটা বন্টন করে। তাতে দেখা যাচ্ছে অনেক জায়গাতেই এটা নিয়ে অনেক অভিযোগ থাকলেও আমাদের উপজেলা দেখার জন্য আমরা কন্টিনিউ করছি। আপনার এই পয়েন্টটি নিয়ে আমরা নিশ্চয়ই শুনবো, যে যেটা বলছেন যে বড় অঙ্কের ঋণের সুদমুক্ত ঋণের কথা বলেছেন, সেই বিষয়টি নিয়ে আমরা আমাদের সঙ্গে একজন ব্যাংকার আছেন, তার কাছ থেকে শুনবো। একজন দর্শক আছেন তাহিরপুর থেকে, একজন ফোন করেছেন। হ্যালো। জি জি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। যে আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব মান্নান স্যারের সাথে কথা বলতে চাই। জি, যে আমি মোহাম্মদ তানমিয়া তাহিরপুর থেকে বলছি। আমার বয়স প্রায় 44-এর উপরে। আমি যখন ছোট তখন থেকেই শুনতে পাচ্ছি যে আগাম বন্যার কারণে আমাদের হাওর অঞ্চল প্রায় তলিয়ে যাচ্ছে, কিন্তু সরকার একের পর এক সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের কোনো দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিচ্ছে না কেন সরকার, যে কারণে আমরা আমাদের এই আগাম বন্যার কারণে আমাদের এই ফসলগুলি তলিয়ে না যায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দীর্ঘস্থায়ী পরিকল্পনা কেন নেওয়া হচ্ছে না, আমরা মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনবো। তার আগে একটা ছোট্ট বিরতি। হাওরের আনন্দ আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রার বিষয়ে। আমরা যাদেরকে পেয়েছি আমাদের সঙ্গে, অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান আমাদের সঙ্গে আছেন, কথা সাহিত্যিক সেলিনা হোসেন আছেন, এবং আছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার। বিরতিতে যাবার আগে একজন দর্শক দীর্ঘস্থায়ী কোনো পরিকল্পনা নেওয়া হচ্ছে কিনা এরকম একটি প্রশ্ন করেছেন। আর ভিজিডি দিয়ে আসলে কতদিন কৃষকদের সুদমুক্ত ঋণ এবং একটা বড় অঙ্কের ঋণ দেওয়া যায় কিনা পরবর্তীতে, সেই সব বিষয় নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। আমি একজন ব্যাংকারের কাছে একটু জানতে চাই কৃষকদের ঋণের ব্যাপারে, এবং এনজিওদের যে ঋণ চলছে সেটা মওকুফের ঘোষণা দিয়েছেন, কিন্তু তার পরবর্তীতেও নিশ্চয়ই ওইসব এনজিওগুলো তো আবার ওখানে কৃষকদেরকে ঋণ দেবে না, তাইলে এরকম একটি উভয় সংকটের মধ্যে কি পড়ছেন না? এখানে যেটা মানে প্রধান সমস্যা হয় যে এই ধরনের মানুষ যারা আছেন তাদের কাছে আর্থিক সহায়তার যে ব্যাপারটা, এটা কীভাবে পৌঁছানো যায় আর কি, এটা আমি সবসময় সাহায্য বলবো না, সহায়তা বলবো। সবচেয়ে বড় সমস্যা হলো যে এই সমস্ত এলাকায় আমাদের প্রাতিষ্ঠানিক কোনো ঋণের ব্যবস্থা থাকে না। প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো তো নেই, সরকার তার নিজস্ব কিছু কিছু ব্যাংকের মাধ্যমে কিছু প্রাতিষ্ঠানিক ঋণ দেওয়ার ব্যবস্থা করে থাকেন। তো প্রথম সমস্যা হলো যে এই ধরনের মানুষের যে জীবন জীবিকা, সেই জীবন জীবিকার বিনিময়ে তাদেরকে একটা প্রাতিষ্ঠানিক ঋণ কাঠামোর মধ্যে আনা, এটা হলো প্রধান চ্যালেঞ্জ। এবং সেটার জন্যে আমি যেটা বলেছি যে সেটার জন্য একটা ঠিক মনে করেন হয়তো আমাদেরকে একটা সার্কুলার দিয়ে দিল, আমরা এখানে চলে গেলাম, জিনিসটা ঠিক ওইভাবে হবে না। ওটার জন্যে ঠিক একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করানো, এবং এই ঋণটা দিলে ঋণটা কীভাবে ফেরত পাবে সেটার ব্যবস্থা করানো, ওই ঋণটার মূল্য কী পরিমাণ হবে সেটা ব্যবস্থা করার জন্য, যদি সেটা আমাদেরকে নিম্ন মূল্যে দিতে হয় কিংবা একেবারেই বিনা সুদে দিতে হয়, তাহলে সেটার সঙ্গে মিলিয়ে আপনাকে ওই ঋণের ভর্তুকিটা কে দেবে, সুদের ভর্তুকিটা কে দেবে, সেই ব্যবস্থাগুলো করা। তো আমার যেটা মনে হয় যে এখানে প্রধান যেটা কর্তব্য থাকা উচিত, যে যারা যারা যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান ঋণ দিয়ে থাকেন, এটা ব্যাংক হোক, নন ব্যাংকিং প্রতিষ্ঠান হোক কিংবা এনজিও হোক, তাদের মধ্যে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলে এবং সেখানকার মধ্যে একটা পদ্ধতি বের করা যে হ্যাঁ, যারা ঋণ দিয়েছেন ঋণটা এখন ফেরত পাবেন না, কিন্তু সেই ঋণের যে সুদটা তাহলে সেটা কিভাবে হবে, ভর্তুকিটা কিভাবে হবে, এই বিষয়টাকে সরাসরি অ্যাড্রেস করার একটা বিষয় আছে আর কি।
সাধারণত আপনি যদি এটাকে এক ধরনের মানে একটা সার্কুলার বা একটা নীতির মধ্যে বা বিধানের মধ্যে ফেলে দেন, তার ফলাফল কিন্তু অত স্ট্রংলি পাওয়া যাবে না। মাননীয় অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী, আপনি কি এই বিষয়ে ধন্যবাদ। করবেন কিনা? বেশ কয়েকটি প্রশ্ন আসছে, আমি খুব কুইকলি বলবো। প্রথম হলো বাঁধ নিয়ে চেয়ারম্যান সাহেব কিছু প্রশ্ন করেছেন। বাঁধের টাকা কিন্তু আমাদের মন্ত্রণালয় বাজেট পাস হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে, পানি সম্পদ মন্ত্রণালয় সেখানে প্লেস করে দেয়, তারপরে সিস্টেমেটিক এটা গ্রাউন্ডে যায়। তিনি দুর্নীতির প্রশ্ন করেছেন। দুর্নীতি আমি যতদূর জানি দুদক এটা এবার ইনকোয়ারি করছে, কিভাবে এবার কোন কোন জায়গায় কী ধরনের দুর্নীতি হয়েছে, সেটা আশা করি বিচারের পর্যায়ে আসবে। তিনি সুদমুক্ত ঋণের কথা বলছেন। ইতিমধ্যে আমরা বাংলাদেশ কৃষি ব্যাংক এবং আমাদের সকল শিডিউল ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে সার্কুলার দেওয়া হয়েছে, ইনক্লুডিং আইএফআইসিকেও, যদিও তাদের কৃষি ঋণের মাত্রা অনেক কম। সবাইকে বলা হয়েছে যে কৃষি ঋণের যে কিস্তিগুলো যেন এই সময় আদায় না করা হয়, স্থগিত রাখা হয়। এবং এনজিওদের প্রতি এমআরএ, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে অর্ডার গিয়েছে, তারা যেন তাদের যে ক্ষুদ্র ঋণের কিস্তি সেটা যেন আদায় বন্ধ রাখেন। তাহলে তারা টাকা পাবে কোথায়? সরকারি ব্যাংক থেকে তারা যে টাকাটা নেয় লিঙ্কেজের আওতায়, সরকারি ব্যাংকগুলোকে আমরা নির্দেশ দিয়েছি যেন এনজিওদের কাছ থেকে যেন নতুন করে যে টাকা যেগুলো তারা দিয়েছে সেটা যেন ওখানে উঠাবার চেষ্টা না করে। এছাড়া আমরা সকল ব্যাংককে, বিশেষ করে আমাদের সরকারি ব্যাংকগুলোকে বলেছি তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক দায়বদ্ধতার যে একটা বিশাল তহবিল তারা প্রতি বছর খরচ করেন, তারা আওতায় যেন তারা বেশি পরিমাণে এইসব অঞ্চলে ব্যয় করেন। ইতিমধ্যে কয়েকটা ব্যাংক সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী তহবিলে অনুদান দিয়েছে, আবার নিজেরাও মাঠে গিয়ে বিভিন্ন জায়গায় সহায়তা তারা দিচ্ছে। আপনি বলেছেন যে সমন্বয়ের প্রশ্ন, চেয়ারম্যান সাহেব চমৎকার বলেছেন। উপজেলা পর্যায়ে সমন্বয় তারাই করছেন, যে তালিকাটা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, সম্পূর্ণ নয়, আমরা স্বীকার করি, যত লোকে পাওয়া মানে পেলে খুশি হয়ে মানুষ সেই পর্যায়ে নয়, এটা সহায়তা। আমাদের আইএফআইসি ব্যাংকের এমডি সাহেব বলছেন এটা মানুষকে কিন্তু বেতন নয়, এটা সহায়তা আমরা ওনারাই ঠিক করে কারা কারা পাবে, চেয়ারম্যান সাহেবরাই ঠিক করেন এবং সেইভাবে আমরা এগুলো দিয়ে থাকি। এছাড়া দীর্ঘস্থায়ী, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, হাওড়ে দীর্ঘস্থায়ী এই বন্যা আসবে। আমি আমার শৈশবকালেও দেখেছি বন্যা আসতে, কৈশোরও দেখেছি, যৌবনও দেখেছি, আগামীতেও আসবে, মানে কম আর বেশি। আমাদের পরিকল্পনা আছে নদীগুলো খনন করা, যে নদীগুলো আমাদের ওই অঞ্চলে আছে যাতে করে বেশি করে পানি টানতে পারে। এই জন্য ক্যাপিটাল ড্রেজিং আপনারা শুনেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্বাচনী ইশতেহারও ছিল, বিশাল বিনিয়োগের ব্যাপার। আমরা কাজ শুরু করেছি ওই অঞ্চলে, কালনী নদী, কুশিয়ারা নদী, এগুলো খননের কাজ শুরু হয়েছে। আরও খনন করবো, তো 1-2 বছরে হবে না, দীর্ঘদিন সময় লাগবে। খনন করলে পরে আমরা এই মাটি টানতে পারবো থ্রু ক্যাপিটাল ড্রেজিং। এই সকল কাজের সমন্বিত যে একটা রূপ, সকল কাজের ফলে আমরা আশা করি কিছুটা হলেও আমরা এটা মোকাবেলা করতে পারবো। তবে আমি একটা কথা বলতে চাই, ওই এলাকার সন্তান হিসাবে, আমরা কখনো প্রাকৃতিক যে বিপর্যয়, এটা বলে কয়ে আসে না, হঠাৎ করে আসে। আমরা যতই ব্যবস্থা নিই না কেন আমরা এটা শিকার হতে পারি। এই জন্য আমাদের প্রয়োজন সক্ষমতার, জনগণের সক্ষমতা, সরকারের সক্ষমতা। আমাদের সক্ষমতা অতীতের তুলনায় অনেক অনেক বেড়েছে, জনগণের উঠে দাঁড়াবার শক্তি পূর্বের তুলনায় অনেক বেশি। এবং আমি আমার জীবনে এইভাবে সরকারি সহায়তা তাৎক্ষণিকভাবে মাঠে যাবে, আমি দল করি বলে নয়, সরকারে আছি বলে নয়, আমি সরাসরি দেখেছি। এবং আমার বিশ্বাস কামরুজ্জামান সাহেব উপজেলা চেয়ারম্যান তাহির, আমি ওনাকে চিনি, তিনিও স্বীকার করবেন তার জীবনে অতীতে কখনো এত ক্ষিপ্র গতিতে, এত দ্রুততার সঙ্গে, এত উদারভাবে নানা ধরনের কর্মসূচি নিয়ে কোনো সরকার যায় নাই। আমরা শুধু বর্তমানে নয়, আগামী কয়েক মাস এটা চালিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যা খাদ্য লাগবে সকল খাদ্য আমরা দেব, একটা লোকও না খেয়ে। মাননীয় মন্ত্রী, আপনি ক্ষিপ্র গতিতে আপনি বলেছেন যে এই ডিজাস্টারের পরেই যেভাবে রেসপন্স করেছে এবং সরকারের সক্ষমতার কথা বলেছেন আমরা জানি, এবং এই রেসপন্সের মধ্যে এক ধরনের সততা ছিল, আমরা আপনাদের কর্মসূচিগুলোর মধ্যেই দেখেছি, কিন্তু এটার একটা ধারাবাহিকতা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী যতগুলো হাওড়ের এই ঘটনার পরপর যতগুলো জনসভায় গিয়েছেন, তার বলা, তার ভঙ্গি, তা থেকে কারো বুঝতে অসুবিধা হয়নি যে তার সদিচ্ছা এবং তিনি এটা করেই ছাড়বেন। আমরা একটুখানি ওনার বক্তব্যের একটি অন্তত জনসভার একটুখানি বক্তব্যের অংশ শুনতে শুনতে একটা ছোট্ট বিরতিতে যাব। আপনাদেরকে এই বন্যা থেকে রক্ষার জন্য যেখানে যেখানে বেড়িবাঁধ করা দরকার অবশ্যই আমরা সেই বেড়িবাঁধ করে দেব। হাওরগুলির ভিতর থেকে যে নদীগুলি গিয়েছে সেই নদীগুলি খনন করতে হবে, সেই নদীগুলি খনন করে
তার নাব্যতা বাড়াতে হবে, যেন সেখানে আরও বেশি পানি ধারণ করতে পারে। খালগুলি খনন করে খালের নাব্যতা বাড়াতে হবে, কারণ এই এলাকায় মাছের চাষ সব থেকে বেশি ভালো হতে পারে। আমাদের খাদ্য মজুদ আছে, তারপরে আমরা বিদেশ থেকে আরও খাদ্য নিয়ে আসব। যতদিন পর্যন্ত পরবর্তী ফসল না আসে আপনাদের খাদ্যের কোনো অভাব হবে না, সেটা আমি বলে দিতে পারি। হাওড়ের আনন্দে আমরা গান শুনছিলাম, কথা শুনছিলাম। আমাদের যারা অতিথি আছেন, গানের পাশাপাশি কিছু গল্পও আছে। আমরা বলছি আগামী কাল ঈদের দিন, ঈদের পরের দিন এবং তারপরের দিন, পরপর 3 দিন যারা চোখ রাখবেন গানের পাশে, যে গানের ভেতরের শক্তি এবং পাশাপাশি কিছু গল্প সেগুলো রয়েছে, তার একটু আমরা উপস্থাপন করতে চাই। আমাদের সঙ্গে সেলিনা হোসেন আছেন, কথা সাহিত্যিকের কাছে একজন রিকশাওয়ালা সেলিম। সেলিম গান গাইতেই এসছেন। আমি তার সঙ্গে এমনি একটু হালকা কথাবার্তা বলার চেষ্টা করেছি। কি বলছিলেন সেলিম? সেলিমের সঙ্গে সেলিম গান করবেন, শাহ আব্দুল করিমের গানই করবেন। পেশায় রিক্সা চালক, নিজে গান লেখেন, খুব বেশি লেখাপড়া করেননি, কিন্তু স্ত্রী শামীমাকে আবার শাম্মী করে ডাকেন। শাম্মী এখন উচ্চ মাধ্যমিক পড়ছে এবং আমাদের সেলিমের যা মনে হয় তাই লেখেন, এবং লেখাটা, হাতের লেখাটা ভালো না, এই কারণে আসলে শাম্মী সহযোগিতা করে। আসলে এরকম সৃষ্টি মানে দুজনে মিলে অনেক কিছু সৃষ্টি করেন, তাই না? জি, সৃষ্টি এটা না আনন্দ, সৃষ্টির একটা আনন্দ প্লাস এটা আমার জীবনের একটা সফলতা আমি মনে করি। আচ্ছা, একলা একলা হয় না সৃষ্টি, না? হয়, এমনিতে আগেও হইতো, কিন্তু মানে আমার নিজের পরিশ্রম দিয়ে, মানে আমার হাতের লেখা ভালো না, তাই আমি হাতের লেখা, তার সঙ্গে লাগে না, উৎসাহ লাগে না, ভালো হয়েছে মন্দ হয়েছে এইসব কথা লাগে না, অনেক সময় বুদ্ধি লাগে না, অনেক সময় সহযোগিতা লাগে না? লাগে তো। জি, এরকম তো অবশ্যই লাগে। দুজনে মিলে হয়, তাই না? দুজনে মিলে সুর হয়, গান হয়, সৃষ্টি হয়, অনেক কিছু হয়। কতদিন ধরে ভাই রিক্সা চালান? আমি 1.5 বছর। কত? 1.5 বছর। 1.5 বছর। এর আগে কি করতেন? এর আগে এমনিতে হোটেলে চাকরি করতাম। আচ্ছা। তারপরে রাজমিস্ত্রি কাজ করতাম। তাহলে রিক্সা চালালে একটু গানের ক্ষতি হয় না? একটু গলায় একটু লাগে, হ্যাঁ? জি, এটা অবশ্যই। রোদ গরম, তারপরে এই সময়ের মধ্যে তো হয় না, অনেক সময় একটু গলাটা খারাপ হয়ে যায়। জি। কেমনে যত্ন নেন? এটা আমি মানে পরিশ্রম, যখন বেশি পরিশ্রম হয়ে যায়, তখন আমি যে কোনো এক সময় মানে এত জানেন তেমন একটা প্রেশার দিই। আচ্ছা আচ্ছা। আর অত বেশি চাওয়া পাওয়া নাই, তাহলে অত বেশি মানে যতটুকু হয় ততটুকু হলে পরেই গানে চলে যান। যে আমার মূল চাওয়া পাওয়াই মানে আমি আমার সঙ্গীতকে নিয়ে আমি একটা কিছু করতে চাই। বাহ 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 বাহ। শাহ আব্দুল করিমের গান করবেন? হ্যাঁ। শামীমাকে কোন গানটা শোনান? তো অনেক রকম গান আছে, যেমন মাঝে মধ্যে নিজে নারী হয়ে যেগুলা গান লিখি, যে কোনো একজন মানুষের মাধ্যমে, মানে একজন পুরুষের মাধ্যমে যদি নারীর মন থাকে, তার ভিতরে অনেক ভালোবাসা থাকবে, আমার যতটা মনে হয় আর কি। তাই ওই মনস্ক নিয়ে যখন আমি গান করি, তখন এই গানটা তারে মানে আমি শুনাই যে তার ভিতরে ভাব জমু। তেমন একটা মানে এই কথাটা কোথায় পেলেন আপনি, যে একজন পুরুষের মধ্যে যখন নাকি মানে ওই যে নারীকে বুঝতে পারার মনটা যখন নাকি থাকে, এই ভাবটা কোথায় পেলেন আপনি? এটা এমনিতে মানে আমার মধ্যেই এটার উদয়। আমি যা বলবো, আমাকে মানে এরকম কেউ বলে নাই, আমি নিজের মানে যতটুকু মনে করি যে সত্যি আমার একজন নারীর মন থাকা দরকার, কারণ পৃথিবীটাই মায়ের জন্যই সৃষ্টি। আমি আমার মাকে খুব শ্রদ্ধা করি। বাহ, অসাধারণ অসাধারণ। আমি গর্বিত এরকম একটা ভাই। সেলিনা হোসেন চালাই, কিন্তু মায়ের জন্যই সৃষ্টি পৃথিবীটা, এবং একজন সৃষ্টিশীল মানুষের ভেতরে নারীর মন থাকা দরকার। কথা সাহিত্যিক সেলিনা হোসেন, কথা বলতে পারবেন কি? আমরা সেলিমকে যেভাবে শুনলাম, সেলিম যেভাবে বলল সঙ্গীতের তার চাওয়া পাওয়া,
একজন সৃজনশীল মানুষের কাছে এর চেয়ে বড় প্রাপ্য আর কিছু হয় না। আমি একজন সাহিত্যের লোক, সেলিম সঙ্গীতের লোক। আমি নিজেও বলি যে আমার বেঁচে থাকার আপন ভুবন আমার সাহিত্যের জগৎ। এভাবে চিন্তা না করলে তাহলে এই সৃজনশীলতার জায়গাটা সেভাবে গড়ে ওঠে না, মানবিক বোধের চেতনার জায়গাটা গড়ে ওঠে না, এবং আমাদের সার্বজনীন সত্যের জায়গাটা এভাবে গড়ে ওঠে না। সেলিম যে কথাগুলো বলল, সে একজন রিক্সা চালক, কিচ্ছু যায় আসে না। সে একজন মানুষ, মেধাবী মানুষ, মানবিক সচেতন বোধের মানুষ। এই মানবিক বোধ নিয়ে সেলিম আমাদের কাছে একজন সেই মানুষ যাকে আমরা বরণ করতে পারি তার সঙ্গীতে, তার চিন্তায়, তার চিত্রকলায়, তার সব কিছুর ভেতর থেকে। চিত্রকলা মানে তিনি জীবনকে যেভাবে চিত্রিত করছেন, সম্পর্কের জায়গাটাকে যেভাবে চিত্রিত করছেন, নারীকে যেভাবে দেখছেন, শ্রদ্ধার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে, মর্যাদার জায়গা থেকে, এই সব কিছুর ভেতর দিয়ে পুরো সমাজের পুরো বিষয়টা সেলিম তার মধ্যে ধারণ করে আছেন। এই সত্য আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় প্রাপ্য বলে আমার মনে হচ্ছে। এবং পাশাপাশি এটাও মনে হচ্ছে যে হাওরের যে জীবন, সেই জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয় কারো অন্যায় আচরণ দিয়ে, কারো দুর্নীতি দিয়ে, কারো কোনো অপরাধ দিয়ে। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বক্তৃতা করলেন, সেই বক্তৃতার সূত্র ধরে যদি আমরা আমাদের এই ভুবনটাকে বড় করে তুলতে পারি, তাহলে হাওরের আনন্দের সঙ্গে দুঃখ একটি অনিবার্য সত্য, একটি প্রাকৃতিক সত্য, নানাভাবে মানুষের জীবনে আসে, কিন্তু সেটা যেন মানুষের দ্বারা কলঙ্কিত হয়ে না আসে, এই জায়গাটি আমাদের বুঝতে হবে। এবং আজকের এই অনুষ্ঠানে আমি সেলিমকে সেই শ্রদ্ধার জায়গাটি নিবেদন করছি। সেলিম যেন বড় হয়ে, আরও বয়সী হয়ে, তার হাওরের এলাকার চারপাশের মানুষকে প্রকৃত মানবিক সত্যে উদ্বুদ্ধ করে বড় করতে পারে। তারা যেন কোনো ক্ষতিগ্রস্ত কাজ করে পুরো হাওরবাসীর জীবনকে নষ্ট না করে। এই জায়গাটি আমাদের আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় পাওয়া। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি আসলে আমার গলা আটকে আসছে। অনেক শ্রদ্ধা সেলিনা হোসেন, শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার। আইএফআইসি ব্যাংককে একটু আলাদা করে কৃতজ্ঞতা না জানালেই নয়, এরকম একটি আয়োজনের সঙ্গে যেভাবে সাপোর্ট দিয়েছেন, এরকম আরও অনেক ভালো কাজের অনুপ্রেরণা নিশ্চয়ই এটিএন নিউজ পরিবার পাবে। আগামী কাল ঈদের দিন, ঈদের পরের দিন এবং তারপরের দিন, 3 দিন নিশ্চয়ই আমাদের এই আয়োজন দেখবেন। আমাদের সহকর্মীরা যারা ছিলেন এবং এরকম একটি মানবিক কাজ, অনেকটা অমানবিক পরিশ্রম, কিন্তু তারা এত আনন্দের সাথে করেছেন, আসলে হাওরের আনন্দ বোধহয় আমরা নিজেরা অনেকটা ধারণ করে নিয়ে এসেছি। সেই আনন্দের কিছু ছবি দেখতে দেখতে আজকের অনুষ্ঠান শেষ করব। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। ঈদ মোবারক। আনুষ্ঠানিকভাবে বড় করে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নাই, আর সবাইকে অনেক 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 ধন্যবাদ।